বিসমিল্লাহির রহমানির রাহিম। এটা হচ্ছে 7 নম্বর ভিডিও। ভিডিওগুলো এলোমেলো করে বানাইতেছি, আমি তোমাদের আগেই বলছি। তা আসলেই খুব কমপ্লেক্স মনে হইতেছে যে কোন টপিক দিয়ে প্রশ্ন করবে, কারণ প্রশ্ন তো এখানে মেবি হচ্ছে 60 মার্কের একটা প্রশ্ন হবে। টপিক তো অনেকগুলো, দেখা যায় যে কোন টপিক দিয়ে প্রশ্ন করবে বলা মুশকিল, এই জন্য আমি একটু উল্টাপাল্টা করে প্রশ্ন টপিকসগুলো বানাইতেছি। এটা কিন্তু একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। আমি মানে যেহেতু বাংলা পড়ার সব হিউজ পরিমাণ না পড়লে আসলে মনে রাখা কঠিন। যারা অনেকে মনে করছে যে অল্প একটু পড়া হবে, কিন্তু না, এটা আসলেই অনেক হিউজ পরিমাণ পড়া না পড়লে আসলে তুমি প্রশ্নের অ্যান্সার করতে পারো না, উল্টাপাল্টা লিখে আসতে হবে পরীক্ষায়। দেখো বলা এই আইসিডিতে অনেকে ফেল করবে মনে হইতেছে আমার যেটা। বা যদিও সব বাংলা পড়া, কিন্তু এগুলা অনেক আমার কাছে অনেক হিজিবিজি মনে হইতেছে পড়াগুলি, এত টপিকস এবং সবগুলাই আননোন টপিকস বা হচ্ছে পাশাপাশি টপিকস, উল্টাপাল্টা প্রশ্ন লাগার সম্ভাবনা বেশি। তাহলে দেখো, এটা হচ্ছে এটা চ্যাপ্টার হচ্ছে ইউনিট হচ্ছে 8, ডেটা অ্যানালাইটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং। তো এইখান থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এগুলা সবগুলা টপিকসই হচ্ছে রিসেন্ট ওয়ার্ল্ডে এগুলা আলোচনার বিষয়। সেক্ষেত্রে এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি, এবং আমি আশা করতেছি এখান থেকে প্রশ্ন হবেই। তা প্রথমে আছে ডেটা কি। দেখো, এগুলা তোমরা ইন্টারে পড়ছো, এগুলা আমি স্কিপ করে গেলাম। ডেটার ধরন এগুলো একটু দেখে নিবে, এগুলা হালকা পাতলা এগুলা একটু দেখে নিতে হবে। তারপর ডেটা অ্যানালাইটিক্স। ডেটা অ্যানালাইটিক্স কি? এই যে ডেটা গুলো বিশ্লেষণ করে, মানে প্রক্রিয়াকরণ বিশ্লেষণ করে ওটা ওকে ব্যবহারযোগ্য একটা সিস্টেম, আর যেখান থেকে তুমি সিদ্ধান্ত নিতে পারবা যে আসলে কি দরকার। মানে তুমি যারা অ্যানালাইটিক করে দেখবা, সাপোজ তোমার সেলস কি জন্য কম হইতেছে, বা কোন প্রোডাক্টের সেলস তোমার বেশি হইতেছে, এই টাইপের। মানে আমি সেলস এর হিসাবে বললাম, এটা অন্যান্য বিষয় যেহেতু মার্কেটিং সম্বন্ধে অনলাইনে অনেক কাজ করছি, সেহেতু ডেটা অ্যানালাইটিক্স নিয়ে সেই জন্য আমি ওই টপিকটাই আনলাম। তো এটা দিয়ে তুমি একটা সিদ্ধান্ত নিতে পারবা যে তোমার এই কোন প্রোডাক্টটা খারাপ, কোন প্রোডাক্টটা ভালো। বা তুমি অন্য অন্য তোমার অফিসের বা হিসাব করতে পারো, বা কৃষি ক্ষেত্রে হিসাব করতে পারো যে তোমার এই বছর আবহাওয়া, মানে এই ফসলটা বেশি হইলো কি জন্য, এই ফসলটা কি জন্য কম হইলো, এবার ওয়েদার কেমন ছিল, এগুলা বিষয় তুমি সবকিছু নিয়ে অ্যানালাইটিক্স, বিশাল একটা ডেটা নিয়ে তুমি ওখানে বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত উপনীত হবা যে কোনটা কি সমস্যা, কেন এটা হইলো, কেন হবে না, বা কেন হবে, এটা তুমি এটা জানতে পারবা। উদ্দেশ্য এখানে দেওয়া আছে সুন্দর করে, যেগুলা বললাম সেগুলাই এখানে দেওয়া আছে, উৎপাদন, আবহাওয়া, এগুলা লাভ লোকসান এগুলাই দেওয়া আছে। তারপর এই অ্যানালাইটিক্সের ধরন কি কি হইতে পারে, এবং এখানে 4টা ধরনের কথা লেখছে, একটু দেখে নিয়ে এগুলা। আর মৌলিক ধাপ কি কি ধাপ এগুলা, যেমন প্রয়োজনীয় ডেটা সংগ্রহ, তারপর হচ্ছে পরিশোধন বলছে, তারপর বিশ্লেষণ করা বলছে, তারপরে একটা যেখানে একটা মডেলের নিয়ে হচ্ছে এই মডেল বানানো, তারপর হচ্ছে ফলাফল রিপোর্ট আকারে গ্রাফ আকারে দেখা, এটা বলছে। তারপর হচ্ছে ডেটা সংগ্রহ, মানে ডেটা তুমি আসলে কিভাবে সংগ্রহ করবা সেটা, এগুলো একটু বাংলা পড়া, এগুলো দেখে নিও এগুলো। তারপরে হচ্ছে ডেটা পরিশোধন, মানে কিছু ওইখানে ডেটা যখন তুমি সংগ্রহ করবা, সেখানে কিছু ডেটা তো ভুল ডেটা, অপ্রয়োজনীয়, সেগুলো তুমি বাছাই করবা, ঠিক আছে। বাছাই করে সেগুলো বাদ দিকে, ডুপ্লিকেট ডেটা থাকতে পারে, ভুল ডেটা থাকতে পারে, আবার হচ্ছে বানান টানান ভুল এটা সেটা থাকতে পারে, এগুলো দেখে নিয়ে বাংলা পড়া তো একটু জাস্ট এগুলো দেখে নিবা। মানে তোমার যদি ডেটাই ভালো না হয়, তুমি এখান থেকে কিন্তু বিশ্লেষণ করে ভালো ফলাফল তুমি পাবা না। তোমার যেমন যেমন মনে করো, তোমার যদি বীজ খারাপ হয়, তো ওইখান থেকে তুমি ভালো ফসল পাবা না। মানে বীজ ভালো হইলে ভালো ফসল পাবা, সেরকম। তারপরে ডেটা অনুসন্ধান ও বিশ্লেষণ, এটা বলছে ডেটা তুমি কিভাবে একটা ডেটা অনুসন্ধান বিশ্লেষণ করে কোনো একটা তুমি জিনিসের উপর তুমি বিশ্লেষণ করে দেখবা যে কি অবস্থায় আছে, গ্রাফটা বানাবা, চার্ট বানাবে, এটা সেটা দিয়া তুমি হচ্ছে ডিসিশনে আসবে যে কি অবস্থা, কোনটা দেখতে পারবা তুমি এটা দিয়া। তাই এটা একটু, এগুলাও জাস্ট বাংলা একটু দেখি না জাস্ট। তারপর ডেটা মডেল তৈরি করা, ঠিক আছে, যাতে হচ্ছে এই বলছে ডেটা মডেল মানে ডেটার উপর ভিত্তি করে গাণিতিক ও পরিসংখ্যানিক পদ্ধতি প্রয়োগ করে এমন একটি কাঠামো তৈরি করা যাতে প্যাটার্ন বুঝতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, ভবিষ্যতে পূর্বাভাস দিতে সাহায্য হবে। মানে তুমি একটা মডেলটা তৈরি করতে, যাতে হচ্ছে তুমি ভবিষ্যতে এটা তুমি ডিসিশন দিতে পারো যে আবহাওয়াটা এরকম ছিল, আবহাওয়া এইরকম আবহাওয়া হইলে এইরকম হবে। মানে যদি আমরা অনেক সময় বলি না যে এবার হচ্ছে শীত কম হয়েছে, বৃষ্টি বেশি হবে, ওই রকম জাস্ট টাইপের। তো এগুলা এই ধাপ গুলা দেখে না, যেগুলো এই টাইপের যে ক্লাসে ধাপ টাপ বা এগুলা এগুলা ইম্পর্টেন্ট।
তাইলে এই যে ডাটা মডেল তৈরি, এটা একটু দেখে নিই, এটা পরীক্ষার জন্য মোটামুটি ভালো ইম্পর্টেন্ট আছে। বলতে পারে একটা ডাটা মডেল তৈরি করা ব্যাখ্যা করো। তারপরে ফলাফল ব্যাখ্যা উপস্থাপন, মানে এই যে তুমি ফলাফলটা ওই ডাটা বিশ্লেষণ করে ফলাফলটা তৈরি করলে এবং সেটা কিভাবে তুমি ব্যাখ্যা করবে সেটার একটা আছে, এটা বাংলা একটু দেখে নিও। ওই টেবিলে প্রেজেন্টেশন ড্যাশবোর্ড তৈরি করতে পারো তুমি, চার্ট রিপোর্ট আকারে এগুলা। আর মন্তব্যের মধ্যে তুমি হচ্ছে মন্তব্য করে দিতে পারো যে এটা এই প্রবলেম হয়েছে, এটা এই জন্য এই প্রবলেম হয়েছে, বা এটা এই জন্য করা দরকার। তুমি কোনো মন্তব্য থাকলে করে দিতে পারো যে এই ডাটার মধ্যে এই সমস্যা। সাপোজ তুমি বললা যে এবার ধান কম হয়েছে কি জন্য, বলে দিলা যে হচ্ছে তুমি যেটা মধ্যে দেখলা যে হয়তো বা আবহাওয়া খারাপ ছিল, অথবা হচ্ছে পোকামাকড়ের আক্রমণ বেশি হয়েছে, বলে দিলা যে এই প্রবলেম গুলা সলিউশন করলে তুমি আগের মতো ফসল পাবা, এই টাইপের। এখান থেকে প্রশ্ন দেখো দেখো বলা এখান থেকে এই বলছে ডেটা পরিশোধন কেন গুরুত্বপূর্ণ এবং এর প্রধান ধাপগুলো, মানে একটা ডেটা ধাপ যেগুলো বললাম ধাপ টাইপের প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট বড় প্রশ্নের জন্য। তারপর ডেটা সংগ্রহের প্রক্রিয়া ও বিশদ ওই পদ্ধতি বিশদভাবে ব্যাখ্যা করা, এই যে এই প্রশ্ন মোটামুটি ইম্পর্টেন্ট। তারপরে যে ডেটা মডেলিং যেটা বললাম, এই 3 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তারপরে এইখান থেকে এই যে ডেটা অ্যানালাইটিক্স এর ধরনগুলো ব্যাখ্যা করে, এই ইম্পর্টেন্স এই প্রশ্নটা। ঠিক আছে, এই প্রশ্নটা আর এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট মনে হইতেছে। এই 3 নম্বর আর হচ্ছে এই যে ডেটা অ্যানালাইটিক্স ধরন, আর হচ্ছে এই মডেল তৈরির প্রক্রিয়াটি ব্যাখ্যা করা এবং উদাহরণ দেওয়া, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। তারপর দেখো একটা হচ্ছে সিম্পল টুলস অফ ডেটা অ্যানালিটিক্স, মানে সরল ডেটা অ্যানালিটিক্স কিছু টুলস আছে আমরা মোটামুটি, যেমন হচ্ছে মাইক্রোসফট এক্সেল, তোমরা যারা হচ্ছে পাওয়ার পয়েন্ট সরি হচ্ছে এমনি অফিস প্রোগ্রামে কাজ করছো, তখন মাইক্রোসফট এক্সেল কাজ করছো সেখানে। তারপরে গুগল শিট যেটা বলছিলাম, মাইক্রোসফট এক্সেল আর গুগল শিট মোটামুটি সেম জিনিস, কিন্তু গুগল শিটটা হচ্ছে অনলাইনে, এটা হচ্ছে কাজ করা যায় গুগল লগ ইন করলে অনলাইন থেকে কাজ করা যায় এবং একসাথে অনেক ব্যবহারের কাজ করা যায়, এবং এটা আমি আগের ভিডিওতেই বলছি। গুগল ডেটা স্টুডিও, এটা হচ্ছে গুগলের একটা সার্ভিস, এটাতে তুমি ডেটা ভিজুয়ালাইজেশন করতে পারবা, বিভিন্ন ড্যাশবোর্ড তৈরি করতে পারবা। ঠিক আছে, তারপরে হচ্ছে টেবলিউ পাবলিক, এটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য ব্যবহার করা হয়, ইউজার ইন্টারফেস আছে এটার মধ্যে। তারপরে পাওয়ার বিআই, এটা হচ্ছে মাইক্রোসফটের একটা হচ্ছে এই ডেটা বিশ্লেষণ ও ভিজুয়ালাইজেশন টুল, এটা বড় সড় ডেটা নিয়ে কাজ করা যায়। তারপর পাইথনের হচ্ছে পাইথনেও হচ্ছে এই কাজটা করা যায়। ঠিক আছে, পাইথনের যে পান্টাস আছে, তারপরে ম্যাট প্লট লিপ আছে, এটাতেও তুমি করতে পারবা। তারপর দেখো এটার মধ্যে যেহেতু হচ্ছে এটা আবার এটা তো এখানে আছে, এটা প্রশ্ন আসতে পারে, এটা 3 নম্বরের জন্য এরকম দিতে পারে এটা দিয়ে। এখন এইখান থেকে কোনটা টপিক আবার ভিতরের টপিক আবার ইম্পর্টেন্ট, যেমন আমরা যেগুলো সচরাচর ব্যবহার করি সেগুলোই পরীক্ষা আসার সম্ভাবনা। এইখান থেকে মোটামুটি যে গুগল ডেটা স্টুডিওটা ইম্পর্টেন্ট, আর হচ্ছে এই গুগল শিটস, এটা এই দুইটা জিনিস যেহেতু অনলাইন বেস, ঠিক আছে, এই দুইটা মোটামুটি ইম্পর্টেন্ট। তার সাথে পাওয়ার বিআই একটা ইম্পর্টেন্ট আছে। তার মানে 2, 3 এবং 5 নম্বরটা টপিক অনুযায়ী এবার ইম্পর্টেন্ট। তা মাইক্রোসফট এক্সেল তোমরা জানো, এটা দিয়ে হিসাব কিসাব নেওয়ার জন্য ব্যবহার, তোমরা এসএসসি এর মধ্যে পড়ছো, আমি স্কিপ করে গেলাম। তারপরে গুগল শিট, ওই একই মাইক্রোসফট, ওইটার গুগল শিটটা জাস্ট খালি অনলাইনে, এটা অনলাইনে করা দেখে বলেই আছে যে মাইক্রোসফট এক্সেল এর মধ্যে কাজ করে, জাস্ট এটা মোবাইল কম্পিউটার এগুলোতে তুমি কাজ করতে পারবা। তো এটার বৈশিষ্ট্য আছে কেন এটা ব্যবহার করবা, এটা দেওয়া আছে সুন্দর করে উদাহরণ সহ, মানে উদাহরণ সহ দেওয়া আছে। এবার হচ্ছে গুগল ডেটা স্টুডিও, এটা হচ্ছে ওই যে বললাম না, এটা হচ্ছে গুগল একটা ডেটা ভিজুয়ালাইজেশন করতে পারবা, রিপোর্ট টিপোর্ট বিভিন্ন কিছু তৈরি করতে পারবে এখানে। বিভিন্ন উৎস থেকে আবার ডেটা সংযোগ করা যায়, এটা আবার এটার মধ্যে যেমন গুগল অ্যানালাইটিক্স, ঠিক আছে, গুগল শিট, এগুলা বিভিন্ন থেকে এসকিউএল এর বিভিন্ন থেকে তুমি এখানে ডেটা সংযোগ দিবে। এইখানে ডেটা গুগল স্টুডিও ডেটা সংযোগ দিলেই সুন্দর করে ডেটাগুলো এখানে সুন্দর ভিজুয়ালাইজেশন হবে। এটা কিন্তু মোটামুটি মার্কেটে ভালো ডিমান্ড যারা অনলাইনে কাজ করে। তবে রিয়েল টাইম আপডেট, স্বয়ংক্রিয়ভাবে রিয়েল টাইম আপডেট হবে। প্রতিযোগিতামূলক হচ্ছে কাজ, ব্যবহারকারী একই মানে একাধিক ব্যবহারকারী এখানে মানে একই রিপোর্টে কাজ করতে পারবে। শেয়ারিং করা যাবে, লিঙ্ক শেয়ার করে মানে ওয়েবসাইটের সাথে এমবেড করা যায়। কেন এটা ব্যবহার করবে, এটা হচ্ছে বলছে কেন যে দ্রুত করা যায়, তারপর দক্ষ মানে টেকনিক্যাল দক্ষতা ছাড়া কাজ শেখা যায়, যেহেতু এটা কোনো প্রোগ্রামিং লাগে না, দলগত এবং অনেকগুলো মানুষ একসাথে কাজ করা যায় এবং বিনামূল্যে এটা ব্যবহার করা যায়, এবং উদাহরণ টুদাহরণ দিয়ে দিচ্ছে। টেবিল ফাবলু একই, জাস্ট এগুলো ওই একই কাজে ব্যবহার করা, বিভিন্ন কোম্পানির আসলে এগুলা কোম্পানি আলাদা, এই তো। তারপরে পাওয়ার বিআই, এটা মাইক্রোসফটের, এটা একই অবস্থা, এটা দিয়ে তুমি যে উপরে যেগুলা কাজ করলাম সেগুলা।
এখানে বলছে কি কি জিনিস করা যায়, ঠিক আছে, এগুলো একটু দেখে নিই। এটা মোটামুটি ইম্পর্টেন্ট। আর হচ্ছে গুগল স্টুডিও আর হচ্ছে গুগল শিট, এই তিনটা ভালো করে এখান থেকে একটু দেখে নিবা ভাই, এগুলো তো পড়বাই। আর এইখান থেকে হচ্ছে ম্যাট, এই যে প্লট লিপ, এটা হচ্ছে, এটা একটু দেখে নেবে এখান থেকে। এই যে পাইথনের এখানে ছোট একটা ওইটা অধ্যায়, তো ওইখানে ওই টপিকসগুলো ইম্পর্টেন্ট। যে এখানে বলছে এই যে গুগল স্টুডিও আর হচ্ছে পাওয়ার বিও, এই দুইটা প্রশ্ন ভালো ইম্পর্টেন্ট এখান থেকে। আর এখানে গুগল স্টুডিও, সরি ওই যে গুগল শিট। তারপর দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা তোমরা ইন্টারমিডিয়েট পড়ে আসছো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর এখন তোমরা এটা রেগুলার ব্যবহার করতেছো, চ্যাট জিপিটি ইউজ করে সুযোগ পাইলে হচ্ছে প্রশ্নের সলিউশন বাই করে পরীক্ষায় লাগতেছো, ঠিক আছে। তো এই পরীক্ষায় আবার এটার ব্যবহার করতে যায় না আবার, কারণ টিচাররা খাতা কাটার সময় ওটা বুঝতে পারে কোনটা তুমি চ্যাট জিপিটি দিয়ে লিখছো আর কোনটা নিজের ভাষায় লিখছো। যাই হোক, এখানে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপারে অলরেডি জানি, যেমন কিছু ভয়েস অ্যাসিস্ট্যান্টে বলছো, যেমন সিরি, গুগল অ্যাসিস্ট্যান্ট, তোমরা গুগল অ্যাসিস্ট্যান্ট বা জিমনি ইউজ করো তোমরা। তারপর হচ্ছে এআর বৈশিষ্ট্য, এগুলা মুখস্থ, এআর বৈশিষ্ট্য এটা মুখস্থ করতে হবে। শিখন ক্ষমতা, এতে এই যে বুদ্ধিমান সিদ্ধান্ত গ্রহণ, তারপরে স্বয়ংক্রিয়তা, ভাষা ও ছবি বোঝা, মানে তুমি যখন যে এখন এআইতে দেখো, তুমি যে কোনো ভাষা, বাংলা ইংলিশ, বাংলিশ টাংলিশ সব মিশিয়ে বললে সে বুঝতে পারে। তারপরে হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস এনএলপি, যেটা মানে মানুষের ভাষা বুঝতে পারেন, তাতে হচ্ছে প্রক্রিয়া জানাতে সক্ষম। তারপরে হচ্ছে অভিযোজন ক্ষমতা, পরিবেশের সাথে সে খাপ খায় না। তাহলে একটা এ আর বৈশিষ্ট্য, এটা 3 নম্বর প্রশ্নের জন্য আসতে পারে। এ আর উপকারিতা, এ আসলে কি কি করতেছে, কাজের গতিবৃদ্ধি করতেছে, মানুষের কঠিন মানে একই কাজ যেগুলো আছে ওইগুলো থেকে যা ওকে বলে দিলেই সুন্দর করে করে দিচ্ছে। বিশাল বিশাল ডাটাকে বলে দিলে সেখান দিয়ে সে ডাটা খুঁজে বাই করে বিশ্লেষণ করে দিতেছে। তারপরে এটা হচ্ছে একটা ভার্চুয়াল, 24 ঘন্টা বিভিন্ন জায়গায় সেবা দিতেছে, বিভিন্ন জায়গায়। আগে যেমন মানুষ যেটা অ্যান্সার দিত, এখন সবাই হচ্ছে ওই ভার্চুয়াল মানে মানে এআই লাগাই রাখছে, ওই এসএমএস করতেছে তোমার, মানে এসএমএস এর রিপ্লাই দিতেছে। ভুল কমানো, দ্রুত সিদ্ধান্ত, এই হচ্ছে মোটামুটি একে যদি সঠিকভাবেই করা ট্রেন আপ করা যায়, সে ভুল কম করে এবং দ্রুত সিদ্ধান্ত দিতে পারে। ব্যক্তিগত অভিজ্ঞতা, মানে হচ্ছে এই হচ্ছে মানে যে যেরকম জিনিসই করে সেই অনুযায়ী তাকে হচ্ছে ফলাফল দেখায়, মানে সবার সাথে চ্যাট জিপিটি বা যেমনি একই রকম আচরণ করে না, ঠিক আছে। তুমি যাকে যেইভাবে ট্রেন আপ করবা তার মতো তাহলে এটা প্রশ্নটাই মোটামুটি এই যে উপকারিতা, এটা ইম্পর্টেন্ট, এগুলা 3 নম্বরের জন্য দিতে পারে। তারপর হচ্ছে মেশিন লার্নিং, এটা এর একটা বড় একটা ফ্যাক্টর, মেশিন লার্নিং, যেখানে এই যে বলছি এখানে কম্পিউটার মেশিনকে ডেটা থেকে স্বয়ংক্রিয়ভাবে শেখানো হয়, যাতে তারা নতুন তথ্য থেকে নিখুঁত সিদ্ধান্ত নিতে পারেন, পূর্বাভাস দিতে, কোথাও স্পেসিফিক মানে কোনো স্পেসিফিক প্রোগ্রামিং ছাড়ে, মানে একটা এই কম্পিউটারকে শেখানোর একটা পদ্ধতি এটা, মানে এই মেশিন লার্নিং। তা দেখেন কিভাবে কাজ করে, বিভিন্ন উৎস থেকে ডেটা তথ্য নিয়ে নেওয়া হয়, তারপরে মডেল ডেটা বিশ্লেষণ করে অ্যালগোরিদম বা মডেল তৈরি করা হয়, মেশিন ডেটার প্যাটার্ন ও বৈশিষ্ট্য শিখে এবং নতুন ডেটার ভিত্তিতে ফলাফল সিদ্ধান্ত নেয়। আর এখানে কিছু প্রকারভেদ আছে, এগুলো ইন্টারমিডিয়েট পরে সুপারভাইজার, আনসুপারভাইজার, রেইনফোর্সমেন্ট। এটা হচ্ছে লেভেল যুক্ত থাকে, একটা লেভেল দেওয়া থাকে, ওখান থেকে সে কাজ করে। আনসুপারভাইজার লেভেল থাকে না, প্যাটার্ন লেভেল না, লেভেল ডেটা থেকে সেই প্যাটার্ন খোঁজা। আর রেইনফোর্সমেন্ট তো জানো, এটা হচ্ছে যে ভুল থেকে শিক্ষা, একটা ভুল করে সেখান দিয়ে শিক্ষা গ্রহণ করে। তুমি যেমন হচ্ছে এক জায়গায় হুজুট খাইলে কি করো, পরের দিন ওইখান থেকে ঠিক মতো ওইখানটা যাও, গেলে ওইখানে নজর রেখে যাও, এইরকম। উদাহরণ হচ্ছে এটা হচ্ছে মুখ চিনতে পারা, অনলাইন শপিং, তারপরে মানে রিকমেন্ডেশন সিস্টেম, তারপরে যে স্প্যাম ইমেল ফিল্টার, মানে স্প্যাম ইমেল গুলো ফিল্টার করে, ভয়েস অ্যাসিস্ট্যান্টে ভাষা যোগ করা। মেশিন লার্নিং হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে মেশিন ডাটা থেকে শিখে নিজে থেকে উন্নতি করে এবং মানুষের হস্তক্ষেপ ছাড়াই সিদ্ধান্ত নিতে পারে। মেইনলি হচ্ছে এটা, এটা একটু দেখে নিও। মেশিন লার্নিং একটা বড় ফ্যাক্টর যেহেতু এআই এর ক্ষেত্রে। প্রতিদিনের জীবনে এআই এবং এই যে মেশিন লার্নিং এর ভূমিকা, এটাও অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। তাই এটা হচ্ছে যেগুলা আমরা রেগুলার ব্যবহার করি, এগুলা আর আমি বললাম না, যেগুলা আমরা রেগুলার কি কি কাজে ব্যবহার করতেছি আর এআই, সেগুলো এটা দেওয়া আছে। তাই এটা সুন্দর, এগুলা হচ্ছে ছোট ছোট প্রশ্ন, মানে এগুলা এককভাবে আসলে এটা হচ্ছে 3 নম্বরের জন্য আসবে বা 4 নম্বরের জন্য দিতে পারে, এবং যদি যৌথভাবে আসে, দুইটা একসাথে আসে, তাহলে তো আলাদা ব্যাপার। দুটো বলতে পারে যে এই এটা মেশিন লার্নিং ব্যাখ্যা করে এবং হচ্ছে যদি প্রতিদিনের জীবনের ভূমিকা ব্যাখ্যা করে, তাহলে 7-8টার জন্য আসতে পারে। আর হচ্ছে এআই মেশিন চ্যালেঞ্জ, সময় আর চ্যালেঞ্জ কি, ডেটা সংগত সমস্যা, ঠিক আছে।
এরা কিন্তু বিভিন্ন জায়গাতে ডেটাগুলো কালেকশন করে, এবং এদের যদি ডেটা কালেকশনে সমস্যা দেওয়া হয়, ঠিক আছে, এটা কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে যাবে, তাহলে কিন্তু এরা ভালো করে কাজ করতে পারবে না। মডেলের জটিলতা ও ব্যাখ্যার অস্পষ্টতা, এই যে অনেক হচ্ছে এআই মডেল হচ্ছে এই যে ব্ল্যাক বক্স হিসেবে কাজ করে, কেননা কিভাবে সিদ্ধান্ত নিবে তা বোঝা মুশকিল, ফলে মডেলের উপর মানে বিশ্বাস স্থাপন কঠিন হয়ে পড়ে, মানে এ আসলে কিভাবে তোমাকে সিদ্ধান্ত দিতেছে সেটা একটা ফ্যাক্টর আছে কিন্তু। তারপরে উচ্চ কম্পিউটিং খরচ, এটা এটা চালাইতে গেলে হিউজ পরিমাণ হচ্ছে মানে হার্ডওয়্যার কস্টিং, হাই কনফিগারেশনের কম্পিউটার, এবং হচ্ছে বিদ্যুৎ, সবকিছু মিলে এর কস্টিং অনেক বেশি। এই আমরা যে চ্যাট জিপিটি ইউজ করতেছি এটা হচ্ছে কিন্তু খুব ব্যয়বহুল, আমরা তো হাঁকা হাঁকা সার্চ করতেছি, এটা যদি তোমার নিজের কম্পিউটারে এরকম ইমপ্লিমেন্ট করতে চাও, এবং হিউজ কস্টিং কিন্তু এটা। তারপরে নৈতিক ও সামাজিক প্রভাব, এবং বললাম না এটা হচ্ছে নৈতিকতার একটা বিষয় হয়ে দাঁড়াবে, এবং সামাজিক একটা প্রভাব পড়তেছে অলরেডি, এআই দিয়ে দেখো কত কিছু করতেছে। তারপরে আইনি ও নিয়ন্ত্রণ বাধা, এবং হচ্ছে বিভিন্ন দেশে এই এআই এর হচ্ছে মানে নীতিমালা আছে, এগুলা ঝামেলা আছে, বাংলাদেশে তো আবার ওইরকম কিছু নাই। মানে ওই যে ভুল সিদ্ধান্তের মানে দায়বোধ নির্ধারণ কঠিন, অনেক সময় এটা ভুল টুল করবে, বা বিভিন্ন বললাম না এগুলা আমাদের দেশে প্রাইভেসির ব্যাপারে বা এগুলার নীতিমালা আইনগত এগুলা এআই অত স্ট্রং না, বাইরের দেশে এগুলো খুব করা হয়, যেমন এই ডাটা অ্যানালাইটিক্স যেটা বললাম, বাইরের দেশে একটা কাস্টমার ডাটা নিতে গেলে তার কাছে পারমিশন নিতে হয়, মানে বিভিন্ন দেশে বিভিন্ন আলাদা আলাদা রুলস আছে। তারপরে ডেটা সংক্রান্ত সমস্যা, ডেটার আসলে ডেটা সংক্রান্ত কি কি সমস্যায় পড়তে পারো সেইখানে এখানে দেওয়া আছে, এগুলো একটু বাংলা দেখে নিও। তারপরে মডেলের জটিলতা ও স্পষ্টতা, এগুলা এআই এর ক্ষেত্রে বড় প্রশ্নের জন্য এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, যেটা বললাম যে এআই এর চ্যালেঞ্জ সমূহ ব্যাখ্যা করে, এটা বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, এগুলো সবগুলো অল্প অল্প করে লিখলেই হয়ে যাবে। মডেলের জটিলতা, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে বললাম উচ্চ কম্পিউটিং খরচের সময় উপরে, যেটা বললাম অলরেডি যে আমরা এইটা হচ্ছে এটা চালাইতে গেলে আমাদের হিউজ পরিমাণ আমার হচ্ছে যে বলছি যে একটা যে জিপিইউ লাগবে, ঠিক আছে, এটা ছাড়া চলবে না। তারপরে হচ্ছে বিদ্যুৎ খরচ, এটা সেটা মানে পরিবেশের উপরে চাপ পড়বে, বড় ডেটা প্রসেসিং করার দরকার পড়বে, মানে এগুলা কস্টিং অনেক বেশি। তারপর হচ্ছে নৈতিক ও সামাজিক প্রভাব, এটা গোপনীয়তা লঙ্ঘন হবে, যেমন হচ্ছে ক্লোড আজকে নিউজে দেখলাম, সেই নাকি কোনটা দুইটা আরো ওই কৃত্রিম বুদ্ধি মানে এইরকম হচ্ছে এদেরকে বলে হ্যাকিং এর শিকার হচ্ছে, আক্রমণ করছে এরকম, মানে ওকে তো এইরকম আছে সামনের অদূর ভবিষ্যতে, এখনই ওরকম তৈরি হয়ে আছে, লিমিটেশন দিয়ে রাখছে অনেকে, দেখো না কিছুদিন পর আসলে নিরাপত্তা বলে কিছু থাকবে না, সমস্ত নিরাপত্তা ব্যবস্থা ভাঙ্গিয়া পড়বে, এই কৃত্রিম বুদ্ধিমত্তা সব মানে খেয়ে ফেলবে, ব্যাপারটা হচ্ছে এরকম। যে দেশের কাছে এগুলো শক্তিশালী থাকবে তারাই রাজত্ব করবে এর সময়। কর্মসংস্থানের প্রভাব, এই দেখো এই এআই এর ফলে হচ্ছে মানে আইটি ইন্ডাস্ট্রি যেটা বড় ধরনের ধাক্কা খেয়েছে, যারা ফ্রিল্যান্সিং করি আমরা, আমরা কিন্তু একটা বড় ধরনের ধাক্কা খেয়ে গেছি, এবং হচ্ছে আস্তে আস্তে সমস্ত ক্ষেত্রে দেখো বলা যে এআই হচ্ছে রিপ্লেস হওয়া শুরু করবে, দেখো বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে মানুষের সংখ্যা কমে যাবে, মানুষ বেকার হওয়া শুরু করবে। যেমন এখন ডিজাইন ডিজাইন এগুলা বললেই করে দিতেছে, একটা ডিজাইন এরকম করতে একটা মানুষের 3-4 ঘন্টা লাগতো, এআই হচ্ছে কয়েক মিনিটে করে দিতেছে। তো এখান থেকে একটু সুন্দর করে দেখে নিও আসলে এসছে। তারপর হচ্ছে আইনি ও নিয়ন্ত্রণ বাধা, এগুলা যা একটু বাংলা পড়া একটু দেখে নিও। তো এইখান থেকে তাহলে আমরা কি দেখলাম যে হচ্ছে এই মেশিন লার্নিং কিভাবে কাজ করে, এই এআই এর বৈশিষ্ট্যগুলো কি কি, তারপর হচ্ছে এই প্রতিদিনে এআই এর ব্যবহারগুলো ব্যাখ্যা করা, তারপরে এরা কি কি জটিলতা আছে, এবং হচ্ছে এটা মানে আহ, এই এটা এই এআই বা হচ্ছে মেশিন লার্নিং এটা করার জন্য এই যে ডেটার যে সমস্যা কি কি, এবং এটা কিভাবে হচ্ছে ই করা যায়। তো এই প্রশ্নগুলো একটু দেখে নিও, যেহেতু এটা পুরাটাই এআই বেস প্রশ্ন, এখান থেকে যেহেতু একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই আছে, তো একটু ভালো করে দেখে নিও। তারপরে এআই এবং হচ্ছে মেশিন লার্নিং প্রযুক্তির বর্তমান প্রবণতা, মানে বর্তমানের ক্ষেত্রে বলছে ডিপ লার্নিং এর বিস্তার, নিউরাল নেটওয়ার্ক আরো জটিল ও শক্তিশালী হচ্ছে বর্তমান আস্তে আস্তে, কিন্তু প্রথম দিকে চ্যাট জিপিটি আসলে কিছুই পাইতো না, ওকে দিয়ে মানুষ কত ভাতের কবিতা লাগাইছে, এই কবিতা লাগাইছে, উল্টা পাল্টা বলতো, এখন কিন্তু সব ভাষা বুঝতে পারে আস্তে আস্তে, অনেক সে আগে উল্টা পাল্টা অ্যান্সার দিছে। তারপর স্বাভাবিক ভাষা প্রক্রিয়া যে এনএলপি যেটা বললাম, আগে হচ্ছে সে ভালো ভাষা বুঝতে পারে না, কিন্তু এখন হচ্ছে এই মডেল গুলো আস্তে আস্তে সুন্দর মানুষের ভাষা বুঝতে পারতেছে, তুমি যে ভাষায় বলো না কোনো বাংলিশ টাংলিশ উল্টা পাল্টা দেখলে সে বুঝতে পারে। স্বয়ংক্রিয় মেশিন লার্নিং, কম কোডিং জ্ঞানেই এআই মডেল তৈরি অপটিমাইজেশন করা করা যাইতেছে, নতুনদের জন্য এআই শেখা সহজ হচ্ছে এখন।
এরা হচ্ছে কর্তব্যনিষ্ঠ ব্যাখ্যা, মানে একটু এগুলো দেখি না যা সেটা বর্তমানে আসলে আমরা কি কি কাজে ব্যবহার করি, রোবোটিক বা মাল্টিমোড। তারপরে গভীর শিখন, ডিপ লার্নিং এর বিস্তার। ডিপ লার্নিং, এই গভীর ডিপ লার্নিং হলো মেশিন লার্নিং এর একটি শাখা, যা নিউরাল নেট ব্যবহার করে ডেটার জটিল প্যাটার্ন ও বৈশিষ্ট্য শিখে। নিউরাল নেট হচ্ছে মানুষের ব্রেন যেভাবে কাজ করে সেটা আসলে শেখার একটা পদ্ধতি। কম্পিউটার এই পদ্ধতি অবলম্বন করে মানে কাজটা মানে জ্ঞানটা আহরণ করে এখন। তো এটা কি বলছে, এটা কেন হচ্ছে, এর ব্যবহারের ক্ষেত্রগুলো একটু দেখে নিও, কোথায় কোথায় ব্যবহার করতেছে ওগুলোই, যেগুলো বললাম। স্বয়ংক্রিয়কারী গেমস, ভাষা প্রক্রিয়াকরণ, ওই যে ছবি ছবি চিন্তা বা অডিও বিশ্লেষণ। এখন হচ্ছে এআই, আগে হচ্ছে ছবি থেকে, এখন ছবি দিবে, সে ছবি থেকে সবকিছু বিশ্লেষণ করে বলে দিতে পারে। তারপরে হচ্ছে এই স্বাভাবিক ভাষা প্রক্রিয়াকরণ, এনএলপিটা এখানে বলে দিছি আমরা এটাই, যেমন কোন কোন এই ভয়েস অ্যাসিস্ট্যান্ট বা ভাষা রূপান্তর কে কে করে, এই গুগল ট্রান্সলেটর দিয়ে করা যায়। তারপর ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সা ইত্যাদি। তা আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করি। সিরি মনে হয় যে অ্যাপেল ইউজ করা হয়। তো এগুলো একটু দেখে নিও। স্বয়ংক্রিয় মেশিন লার্নিং বৈশিষ্ট্য দেওয়া আছে, সুবিধা অসুবিধা দেওয়া আছে। তো এগুলা মোটামুটি এগুলা একটু ইম্পর্টেন্ট কম। রোবোটিক্স ও স্বয়ংক্রিয় এটা একটু দিয়ে রেখে দিও, রোবোটিক্স অটোমেশন যেটা, এটা একটু দেখে নিও। রোবোটিক্স তো এর আগে পড়াই আছে তোমাদের সিস্টেমটা, জাস্ট একটু দেখলেই হয়ে যাবে এখানে। এবং এখানে বলছে যে এই এটা হচ্ছে প্রযুক্তি ক্যারিয়ারের সুযোগ, যেহেতু আমাদের এই বইটা ডিজাইন করছে যে আমরা হয়তো ক্যারিয়ার হিসাবে নিতে পারি, অতএব এইখান থেকে ওরা কিন্তু আবার এই সুযোগটাও নিতে পারে যে ক্যারিয়ার হিসাবে তুমি কেমন করে দিচ্ছ সেই সুযোগ, মানে সেই ব্যাপারে একটা প্রশ্ন কিন্তু দিতেই পারে। তাই মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এটার একটা চাহিদা বাড়বে, তারপরে ডেটা সায়েন্টিস্ট এটার চাহিদা আছে, তারপর এআই রিসার্চার এটা হচ্ছে, তারপরে এনএলপি ইঞ্জিনিয়ার, যাই হোক এখানে 8টা মনে হয় দেওয়া আছে। তো এগুলার মোটামুটি একটা, এগুলার এখন নতুন যেহেতু অনেকে জব হারাবে, এগুলাতে আবার ক্যারিয়ার শুরু হবে। তা এইটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে, এটা মুখস্থ, এটা ইম্পর্টেন্ট মানে অনেক ভালো, বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তারপরে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এখানে প্রত্যেকটারই আবার আলাদা আলাদা করে ডেটা সায়েন্স এগুলা সবগুলো একটু দেওয়া আছে, কোনটা কাজের ক্ষেত্র কি, যা সেগুলোর ব্যাপারে একটু হালকা পাতলা এগুলা দেখে নিও। যেহেতু এই প্রশ্নটা সব বাংলা টাইপ, একটু বাংলা মুখস্থ করে নিলে হবে, বোঝার কিছু নাই। তাই যেহেতু বললাম যে এই প্রশ্নটা একটু বেশি ইম্পর্টেন্ট, মানে এই টপিকসগুলোর মধ্যে এটা মানে একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ ওই বললাম তো এই বইটার উদ্দেশ্য হচ্ছে তোমাকে আসলে কোনো জব মার্কেটে কনভার্ট করা, গভর্নমেন্টের একটা উদ্দেশ্য আছে। অতএব তাইলে আমাদের এই যে এটা একটা বড় প্রশ্নের জন্য দিয়ে দিতে পারে কিন্তু, যে এই যে এআই বা মেশিন লার্নিং এ তোমার ক্যারিয়ারের সুযোগ কি কি, এগুলা এগুলা ব্যাখ্যা করে দিতে সমস্ত কিছু একটা বড় প্রশ্নের জন্য দিতে পারে। আমরা ছোট ছোট পড়ে নিবা, জাস্ট ছোট ছোট করে সুন্দর করে সবগুলা গুছায় 8টার মধ্যে 8টা লেখবার সাথে কিছু আর বিস্তারিত লিখে দিবা। আর যদি স্পেসিফিক আসে তাহলে বলতে পারে, সেটা স্পেসিফিক আসতেই পারে। তারপরে এখানে আছে কম্পিউটার এবং ভিশন ইঞ্জিনিয়ারিং। তো এটা হচ্ছে এই যে কম্পিউটার এআই বিষয়গত, কম্পিউটারকে ছবি, ভিডিও, অন্য ভিজুয়াল ডেটা থেকে তথ্যবস্তু বিশ্লেষণ করতে সক্ষম এমন সিস্টেম মডেল তৈরি করেন। মানে এটা হচ্ছে কম্পিউটার ভিশন, এটাও এক ধরনের হচ্ছে সিস্টেম, যেটা মানে এটা কি করবে, ওই যে বললাম না যে এখানে ছবি, ভিডিও বা অন্যান্য ভিজুয়াল ডেটা থেকে তথ্য বিশ্লেষণ করতে সক্ষম এমন সিস্টেম বা মডেল মানে তৈরি করেন, এদের কাজ হচ্ছে এটা। তারপরে এআই কনসালটেন্ট, এটা হচ্ছে ওই বিশেষজ্ঞ, এআই কনসালটেন্ট বিশেষজ্ঞ, বিভিন্ন প্রতিষ্ঠানকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রয়োগ ও উন্নয়ন বিষয়ে পরামর্শ দেন। মানে এদের কাজ হচ্ছে, মানে তুমি একটা প্রতিষ্ঠান আছে, ই করতেছো, তুমি তাদেরকে বললা যে আপনি হচ্ছে এখানে এআইটা এইভাবে ব্যবহার করেন, এটা ব্যবহার করলে আমরা আপনার লোক কম লাগবে, সেলস বাড়বে, এটা সেটা, মানে মানে এই ধরনের ক্যারিয়ারও কিন্তু দিন দিন সামনে বাড়বে। তারপর রোবোটিক ইঞ্জিনিয়ার, রোবোটিক তো জানোই তোমরা, বর্তমান ওয়ার্ল্ডে রোবোটিক্স একটা গুরুত্বপূর্ণ বিষয়, সব কাজে হচ্ছে রোবোটিক্স ব্যবহার করা হইতেছে। তা এটা এটার ক্ষেত্রে এটার এই মানে এখানে রোবোটিক্স এর সব মানে কৃত্রিম বুদ্ধিমত্তা মেইনলি সফলভাবে বেশি রোবোটিক্সেই প্রয়োগ করা হয়, ব্যবহারিক ক্ষেত্রের মধ্যে টপ হচ্ছে রোবোটিক্স। তা ডেটা ইঞ্জিনিয়ার এগুলা একটু সুন্দর করে সবগুলো দেখি, তো আমার মনে হয় এই প্রশ্নটা টপ লেভেলে ইম্পর্টেন্ট, যে হচ্ছে এই তোমার এই এআই এর ক্ষেত্রে, এআই বা মেশিন লার্নিং এর ক্যারিয়ার। তা এই প্রশ্নটা এই অধ্যায় থেকে কেউ কোনো প্রশ্ন না করলে এই প্রশ্নটা ভাই আবার করে নিও।
খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, মানে 100% দিতে মন চাইতেছে এই প্রশ্নটা। ঠিক আছে, এই যে এটা এআই এবং এমএল প্রযুক্তি ব্যবহার করে কোন কোন ক্যারিয়ারের সুযোগ সৃষ্টি হয়েছে উদাহরণ বিশ্লেষণ, এবং আলাদা আলাদা স্পেসিফিক এখানে দিতে পারে, কিন্তু একবারে বড় প্রশ্ন যেন একবারে দিতে পারে, এটা স্পেসিফিক ভাবে দিতে পারে। এখানে অনেক প্রশ্ন আছে, কিন্তু এই প্রশ্নটা বেশি বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এআই এর কিছু উদাহরণ, যেমন ভয়েস অ্যাসিস্ট্যান্ট আসলে কি করে, যেটা বললাম যে সিরি অ্যাপেল ডিভাইসে, তারপর গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যামাজন অ্যালেক্সা, এই যে বিভিন্ন স্মার্ট হোম ডিভাইসে আমরা হচ্ছে আইওটি ডিভাইসগুলো ব্যবহার করি, সেগুলোতে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে মাইক্রোসফটের এই যে কর্টনা, এটা মাইক্রোসফটের আছে, জানো তোমাদের কম্পিউটারে আছে এটা। তা এগুলো একটু দেখে নিও, এটা হচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্টের এগুলো মানে উদাহরণ। ভয়েস অ্যাসিস্ট্যান্টের কাজ হচ্ছে কি কথা বুঝতে পারা, এই নির্দেশনা কাজ করে, ইন্টারনেটে তথ্য নেওয়া, ক্যালেন্ডার, রিমাইন্ডার, মেসেজ ইত্যাদি। যেমন আমি যদি গুগলকে বলি, গুগল অ্যাসিস্ট্যান্ট যে ওকে গুগল বললেই সে বুঝতে পারে, ওকে তুমি যে কোনো কাজ সেট করতে পারবা, বলতে কাকে কল দাও, ইউটিউবে একটা ভিডিও রান করো, অ্যালার্ম সেট করো, সে করে দেবে, এটা তাড়াতাড়ি খুব দ্রুত করে দিবে। তারপরে সেলফ ড্রাইভিং কার, কিছু কার আছে ওই রকম সেলফ ড্রাইভিং, একা একাই সে চলে, স্বয়ংক্রিয়। তারপরে রোবোটিক প্রসেস অটোমেশন, অনলাইন শপিং রিকমেন্ডেশন সিস্টেম। তা ফেস রিকগনিশন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ফেসিয়াল রিকগনিশন, এটা মানুষের মুখ চিনতে সক্ষম এখন বেশিরভাগ, যেমন হচ্ছে বাংলাদেশে যে রাস্তাঘাটে ক্যামেরা লাগছে, এআই ক্যামেরা, এটা হচ্ছে মানুষের, ওই তো গাড়ি বুঝতে পারে, যেমন হচ্ছে কিছু ক্যামেরা আছে, যেমন আমার বাগানে একটা ক্যামেরা আছে, ওটা মানুষকে চিনতে পারে। ওই হচ্ছে আলাদা আলাদা মানুষ চিনে, কুকুর, তারপর ছোট বাচ্চা আলাদা ভাবে চিনে, গাড়িকে আলাদা চিনে, এইরকম। এই এআই একটা আছে, এটা হচ্ছে একটা সেক্টর, যে এই ফেসিয়াল রিকগনিশন, এটা হচ্ছে মানুষের মুখ, ঠিক আছে, বুঝে বিশ্লেষণ করে যাচাই করবে, ঠিক আছে, আর কাজে হচ্ছে এরকম সক্ষম। তাই এটা একটু দেখে নিও সুন্দর, যেহেতু এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা একটু দেখে দিই। তারপরে জিপিএস রুট সাজেশন, যে আমরা হচ্ছে গাড়িতে আমরা যে মোবাইলে অ্যাপস ইউজ করি, গুগল মানে গুগল ম্যাপস, ওই কিন্তু তোমাকে মাঝে মাঝে সাজেশন করে কোন রাস্তায় গেলে ভালো হবে, কোনো জ্যাম থাকলে সে অটোমেটিক্যালি তোমাকে একটা নতুন রাস্তা দেখায়, দ্রুততম রাস্তা দেখায়, ঠিক আছে। তো এটা একটু দেখো, এটা ইম্পর্টেন্ট, অত ইম্পর্টেন্ট না। তারপর চ্যাটবোর্ডটা খুব আলোচনার বিষয়, চ্যাটবোর্ড, যেটা একটু আগে বললাম যে বিভিন্ন কোম্পানি এরকম মানে মানুষের সঙ্গে, যে বলছি যে চ্যাটবোর্ড হলো কম্পিউটার প্রোগ্রাম, তো মানুষের সঙ্গে টেক্সট বা ভয়েস চ্যাটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে যোগাযোগ করে। এটা সাধারণত ওয়েবসাইট, মোবাইল অ্যাপ বা মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহক সেবা প্রদান করে। একটা ওয়েবসাইট আছে, তোমার আগে মানুষ নিয়ে মানুষের সাথে মেসেজ, চ্যাটবোর্ড লাগাই দিলে ওই ওকে ট্রেনিং আপ করা আছে, ওই ওকে প্রশ্ন করলে সুন্দর ইনস্ট্যান্ট অ্যান্সার দিয়ে দিবে, মানুষের মতো অ্যান্সার দিয়ে দিবে, মানে ওই বুঝবেই না যে হচ্ছে মানুষ করতেছে। যেমনটা হচ্ছে যে তোমাদের ফেসবুকেও যে চ্যাটবোর্ড আছে, দেখো না, ওই যে কিছু মেসেজ পেজের মধ্যে সেট করে দাও, ওকে ওই টাইপের কিওয়ার্ড টাইপ করলে অটোমেটিক্যালি সে মেসেজ দিয়ে দেয়, মানে মানে প্রি মানে মানে তুমি প্রি ফরম্যাট কিছু প্রশ্ন বানায় দিলে, অ্যান্সার বানায় দিলা, ওই মানে রিলেটেড কিওয়ার্ড চাপলেই ওই অ্যান্সারটা দেওয়া শুরু করবে। তো এটা মোটামুটি কিন্তু এই চ্যাটবোর্ডটা ইম্পর্টেন্ট আছে, যেহেতু আধুনিক কালে এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হইতেছে, এবং হচ্ছে এটা আলোচনার একটা বিষয়। প্রশ্ন পরীক্ষায় এটা আসে মধ্যে যেটা নিয়ে আলোচনা বেশি, সেগুলো এখানে বলছে কোথায় কোথায় যে ফেসবুক মেসেঞ্জার, মানে এটা আমরা খুব বেশি ভাবে, তারপরে ই কমার্স এখন ব্যবহার করা হইতেছে ওয়েবসাইট গুলোতে, আগে থেকেই ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট ইউজ করা হয় অনেক আগে থেকে। ডেটা সংগ্রহ প্রক্রিয়া করার সিদ্ধান্ত প্রক্রিয়া, এটা আছে, এটা একটু দেখো। এই তো এই অধ্যায়ের কাহিনী। তাই এইখান থেকে আমার মনে হয় এই যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট এটা, আর হচ্ছে এই যে ফেস রিকগনিশন, আর হচ্ছে চ্যাটবোর্ড, এটা মোটামুটি, আর রোবোটিক্স এর একটু মোটামুটি, যে স্বয়ংক্রিয়, যেটা স্বয়ংক্রিয় গাড়ি বা রোবোটিক্স, এগুলো একটু হালকা দিক, কিন্তু হচ্ছে আমার মনে হয় হচ্ছে এই যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, চ্যাটবোর্ডটা এখানে খুবই ইম্পর্টেন্ট। তারপরে যে অনলাইন শপিং রিকমেন্ডেশন, এগুলো মোটামুটি আছে, কিন্তু হচ্ছে এই চ্যাটবোর্ডটা বেশি ইম্পর্টেন্ট এখানকার মোটামুটি, কারণ চ্যাটবোর্ডটাই বেশি আলোচনার বিষয়। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ভিডিও অনেক বড় বড় ভিডিও, কিন্তু তোমরা যদি ভিডিওগুলো দেখো আমার মনে হয় একটু উপকার হবে। আমি
মনে হইতেছে আমার প্রশ্নের আসলেই এত এত টপিকস, কোন টপিক থেকে প্রশ্ন হবে, যেহেতু এটাই প্রথম, আসলে বোঝা মুশকিল। মানে তোমরা আসলে কি করতেছো আমি জানি না। আমার নিজেরই ভয় লাগতেছে যে আসলে প্রশ্ন কোন পাশ থেকে কোন পাশে দিবে। তবে আমি যে টপিকগুলোর কথা বললাম, যেভাবে এইভাবে যে একটু পড়ো, আমার মনে হয় প্রশ্ন যাই করুক না কেন অ্যান্সার করতে পারবা, যেহেতু এখানে প্র্যাকটিক্যাল আছে বা ওই যে ওইখান থেকে তুমি কিছু নাম্বার পেয়ে যাবে অটোমেটিক্যালি।